আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কনভারসেশন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত সুধী, আজকে আমাদের অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন তাওকির আহমদ। তিনি দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় এখন অধ্যয়নরত রয়েছেন এবং একই সাথে মধ্যপ্রাচ্য বা পুরো পৃথিবীর একটি অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি, সেটিতে তিনি পড়াশোনা করছেন। সুতরাং তিনি আমাদের অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন, এই জন্য প্রথমেই তাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাত নাইম ভাই। আজকের অনুষ্ঠানে কনভারসেশনে উপস্থিত পেরে অত্যন্ত আনন্দিত বোধ করছি। সম্মানিত সুধী, তাওকির আহমদ আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ এবং আমাদের অত্যন্ত স্নেহভাজন বা আদরের ছোট ভাই, এতে কোনো সন্দেহ নাই। আমরা তাকে অনেক পছন্দ করি, আমরা দীর্ঘদিন একসাথে থেকেছি, দারুন নাজাতেই আমাদের সময়টা গিয়েছে। সুতরাং আমরা প্রথমে দারুন নাজাত কেন্দ্রিক প্রশ্ন তার কাছে রাখতে চাই। প্রথমে জানবো যে আপনার সেই ছোট থেকেই দারুন নাজাতে আছেন, বলা যায় যে জন্মের পর থেকেই দারুন নাজাতে বা দারুন নাজাতেই হয়তো আপনার জন্ম। সুতরাং এই যে ছোটবেলায় দারুন নাজাতকে আপনি কেমন দেখেছেন যদি দর্শকদের জানান। আমার জন্ম ঢাকাতেই, তো জন্মের পর থেকে দারুন নাজাতে থাকা, ফলশ্রুতিতে আমি আমার জন্ম থেকেই দারুন নাজাতকে দেখেছি। তো যখন আমার বুঝ হয় বা আমি কিছু বুঝতে শিখি, তখন আমি দারুন নাজাতের একটা গোল্ডেন পিরিয়ড বা দারুন নাজাতের একটা পুরনো দারুন নাজাতের একটা শেষ সময় 4, 5, 6, 7 সময়টাকে আমি পেয়েছি। তো ওই সময় দারুন নাজাতটা এরকম ভবন ছিল না, এরকম অবকাঠামো ছিল না, দারুন নাজাত টিন শেডের ছিল। তবে এলাকাটা অন্যরকম ছিল, ছাত্ররা অন্যরকম ছিল, মাদ্রাসার পরিবেশ অন্যরকম ছিল। তো দারুন নাজাত আমাদের শুধু যে আমি স্মৃতির মধ্যে কিছু স্মৃতি যখন যদি বলি, তখন আমি বলবো যে আমরা দারুন নাজাত যখন মনে পড়ে যে দারুন নাজাতের এই পিছনে বিশাল আম বাগান ছিল, আম থোকা থোকা আম ছিল। সামনে খোতানি হল তখন ছিল না, ওখানে টিনের ভবন ছিল, টিনের ক্লাসরুম ছিল অনেকগুলো। আমার মনে পড়ে আমি একাডেমিক ভবনের বাকি পশ্চিম অংশ আমি হতে দেখেছি। ওই সময় এরকম ছিল। আর ওই সময় অনেক ওস্তাদ ছিলেন যারা এখন নাই, যেমন মরহুম ইমাম শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি, দারুন নাজাতের প্রথম শিক্ষক। হুজুরকে আমি আমাদের ক্লাসে পেয়েছি। হুজুর আমাদের আতফালের ছিলেন, আমাদের কোরআন শরীফ পড়াতেন। আমাদের বছরই হুজুর রিটায়ার্ড করেন, এরপর হুজুরের পড়াননি। তারপর ছেলেবেলার মধ্যে হারিয়ে যাওয়ার মানুষদের কথাই বলতে পারি। যেমন একজন ছিলেন মরহুম খলিলুর রহমান, আমাদের খলিল মামা, দারুন নাজাতের দীর্ঘদিন প্রশাসনিক কর্মকর্তা ছিলেন, অত্যন্ত ভালো মানুষ ছিলেন। মানুষ মাদ্রাসার জন্য একাগ্রত ছিল, তার মাদ্রাসার জন্য তার ভালোবাসা ছিল। উস্তাদদের মধ্যে আমি মরহুম ইংরেজি স্যারের কথা স্মরণ করতে চাই। স্যারের সরাসরি ক্লাস আমরা পাই। আজকে ঈদের আগের দিন আজকে যদি মরহুম ইংরেজি স্যার থাকতেন, দেখা যেত তিনি ছাত্রদের নিয়ে বসতেন, উস্তাদদের নিয়ে বসতেন, যারাই থাকতো বলতেন যে কিভাবে নামাজটাকে সুন্দরভাবে নামাজের আয়োজন করা যায়, আমরা কে কোন তালায় মসজিদের দায়িত্ব পালন করব, মুসল্লিদের কিভাবে নামাজটা পড়ে তারা সহজভাবে যেতে পারে, কিভাবে চামড়া কালেকশন করতে চায়। এছাড়া আমাদের মরহুম পিরোজপুর হুজুর ছিলেন, হুজুর অমায়িক মানুষ ছিলেন। মাদ্রাসার বোর্ডিং, ছাত্রাবাস, বিভিন্ন কিছুতে আমরা হুজুরকে দেখেছি। এই হারানো মানুষগুলোই অবশ্যই আমাদের কাছে স্মৃতি হয়ে থাকবে। চমৎকার স্মৃতিচারণ করেছেন আপনি। আসলে দারুন নাজাতের মরহুম ইংরেজি স্যার রহমতুল্লাহ আলাইহির কথা বললেন। স্যারকে আমরাও পেয়েছি। স্যার অত্যন্ত শুভাকাঙ্ক্ষী ছিলেন এবং নিজে থেকে দায়িত্ব চেয়ে নিতেন বা দায়িত্ব তাকে দেয়া লাগতো না, তিনি নিজেই দায়িত্ব পালন করতেন, এমন একজন মানুষ ছিলেন ইংরেজি স্যার রহমতুল্লাহ আলাইহি। অপরদিকে আমাদের মরহুম পিরোজপুরি হুজুর রহমতুল্লাহ, তিনিও খুব আন্তরিক একজন মানুষ ছিলেন। তিনি ছাত্রদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ রক্ষা করতেন এবং ছাত্রদেরকে মাদ্রাসায় বিভিন্ন অবদান রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করতেন। এই ধরনের বড় বড় মানুষ আমরা পেয়েছি। দারুন নাজাত যে আজকে অনেক বড় একটা জায়গায় এসেছে, এটা নেপথ্যে কিন্তু অনেক মানুষের অবদান রয়েছে। সর্বোপরি মুহতারাম প্রিন্সিপাল হুজুরের একচ্ছত্র লিডারশিপ তো আছেই, আর সেটার সাথে সাথে তিনি কিন্তু যোগ্য কিছু অনুগত কিছু কর্মীও পেয়েছেন, তাদের কারণে আজকে দারুন নাজাত এই জায়গায় গিয়েছে। এখন আমি আমার অতিথির কাছে জানবো যে আপনি দারুন নাজাতে পড়েছেন, দীর্ঘদিন দারুন নাজাতে পড়াশোনা হয়েছে এবং এখন অব্দি দারুন নাজাতে আছেন। আপনার কাছে জানতে চাইবো যে কি কি কারণে দারুন নাজাতকে আপনার কাছে ব্যতিক্রম ধর্মী মনে হয়, বা দারুন নাজাতে কি ব্যতিক্রম বৈশিষ্ট্য রয়েছে যেগুলো অন্য প্রতিষ্ঠানগুলো গ্রহণ করতে পারে? আমি ছোটবেলা থেকে একদম আতফাল থেকে আজকে অনার্স পর্যন্ত দারুন নাজাতে পড়াশোনা করেছি। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে যাওয়া হয়েছে, দেখা হয়েছে, তবে বড় বড় প্রতিষ্ঠান আছে সেভাবে আমার যাওয়া হয়নি। তারপরও যতটুকু আমি দেখেছি, যতটুকু আমার মনে হয়েছে, বিশেষ করে দারুন নাজাতে পড়ার সুবাদে বিভিন্ন মাদ্রাসার ছাত্র ভাইদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। তাদের কাছ থেকে আমরা আগের মাদ্রাসার অভিজ্ঞতা, আগের মাদ্রাসার অবস্থা জানতে পেরেছি।
তার মানে আমার মনে হয় দারুনাজ মাদ্রাসার সবচেয়ে বড় যে অনন্যতা, সবচেয়ে বড় বৈশিষ্ট্য নিয়মিত ক্লাস। নিয়মিত ক্লাস হওয়া। বাংলাদেশে জানি না আর কোন প্রতিষ্ঠানে এরকম আছে যে নিয়মতান্ত্রিক ক্লাস হয়, এমনকি বছরের শুরু থেকে বন্ধের শেষ দিন পর্যন্ত, বন্ধের পরের দিন থেকে ক্লাস শুরু হচ্ছে। এছাড়া বিভিন্ন ফাঁকে ফাঁকে ছাত্রদের জন্য রাত্রে হোক দিনই হোক সকালে আলাদা কোর্সের ব্যবস্থা থাকতে পারে, আছে। এবং মাদ্রাসা জলসা হচ্ছে, এটা একটা বড় বিষয়। এই যুগে এসে যে জলসা হয়, ছাত্রদের জন্য বক্তৃতা দেওয়ার জন্য উদ্বুদ্ধ করা হয়। সর্বোপরি মাদ্রাসায় যে প্রকাশনা বিভাগটা আছে, এটা বাংলাদেশের একমাত্র আমার মনে হয় দারুন মাদ্রাসায় আছে, যারা ধারাবাহিকভাবে প্রতি বছর, প্রতি মাসে, প্রতি সপ্তাহে তারা নিয়মিত তাদের প্রকাশনা প্রকাশ করে চলছে। এটি আমার মনে হয় বাংলাদেশের এটি অনন্য দৃষ্টান্ত। আসলে শিক্ষা কার্যক্রমকে যদি আমরা সফল করতে চাই, তাহলে প্রিন্সিপাল হুজুরের এই যে কো কারিকুলার অ্যাক্টিভিটিসের দিকে মনোযোগ প্রদান, সেটি অবশ্যই প্রয়োজন রয়েছে। আমাদের অতিথি প্রকাশনার কথা বললেন, আমাদের নিয়মিত মাসিক নতুন বিকাশ বের হচ্ছে, ত্রৈমাসিক সৌতুর নাজাত বের হচ্ছে, ত্রৈমাসিক ভয়েস অফ নাজাত বের হচ্ছে। এটা কিন্তু অন্যান্য প্রতিষ্ঠানের জন্য একটা উদাহরণ হতে পারে বা উৎসাহ হতে পারে। আমরা এই অনুষ্ঠান থেকে বলতে চাই, আপনারা যদি এককভাবে কোনো পত্রিকা বের করতে নাও পারেন, আপনারা আমাদের সাথে যোগাযোগ করে মাসিক নতুন বিকাশে আপনারা অংশীদার হতে পারেন। আপনারা মাসিক নতুন বিকাশ সংগ্রহ করতে পারেন, সেখানে আপনারা লিখতে পারেন। আপনাদের জন্য এই সুযোগটা রয়েছে, কোনো সন্দেহ নাই। সুতরাং দারুন নাজাতের এই বৈশিষ্ট্য, অনন্য বৈশিষ্ট্যগুলো যদি অন্য প্রতিষ্ঠানগুলো গ্রহণ করে, তারাও দারুন নাজাত হয়ে উঠবে। এবং আমরা চাই বাংলাদেশে আরো দারুন নাজাত হয়ে উঠুক। বাংলাদেশের যে চাহিদা, সেই চাহিদা পূরণ করার জন্য এক দারুন নাজাত যথেষ্ট না, বরং 64 জেলায় অন্তত 64টা দারুন নাজাত যদি হয়, তাহলে হয়তো আমরা কিছুটা চাহিদা পূরণ করতে পারবো। এখন অতিথির কাছে জানবো যে দারুন নাজাতের কাছে তো প্রতিষ্ঠান যত বড় হয়, সেই প্রতিষ্ঠানের কাছে আমাদের আবেদন প্রত্যাশা আরো বৃদ্ধি পায়। আপনার কাছে আমি জানবো যে দারুন নাজাতের কাছে আপনার কি প্রত্যাশা রয়েছে? আলহামদুলিল্লাহ, দারুন নাজাত সবসময় তার সৃষ্টির শুরু থেকে যুগের চাহিদা অনুযায়ী সে তার যুগের প্রত্যাশা, যুগের চাহিদা সে পূরণ করতে এসেছে। তবে হ্যাঁ, বিভিন্ন প্রতিবন্ধকতা তো সবসময় বাধা হয়ে দাঁড়িয়েছে। তারপরও আমি বিশ্বাস করি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত দারুন নাজাত এই যুগের প্রত্যাশা পূরণে সমর্থ। তারপরেও আমি কিছু কথা বলবো যে দারুন নাজাতের আমার একটা বড় প্রত্যাশা, আজকে আমরা বহির্বিশ্বে যাওয়ার পর আমরা দেখতে পাই যে আজকে বহির্বিশ্বের ডক্টররা বলে, প্রফেসররা বলে যে তোমরা এত সুন্দর আরবি লিখতে পারো, আরবি পড়তে পারো, কিন্তু আরবিতে কথা বলতে কেন পারো না? এটা দেখি যে এটা আসলে আমাদের দেশের যে শিক্ষা কারিকুলাম, এই কারণে এটা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমরা জানি দারুন নাজাত সবসময় ব্যতিক্রম, দারুন নাজাত সবসময় অনন্য, দারুন নাজাত সবসময় শিক্ষানুরাগী। সেজন্য আমি আশা করবো দারুন নাজাতে আরবি ভাষা শিক্ষার প্রতি গুরুত্বারোপ করা হোক, বিশেষ করে আরবি ভাষায় কথা বলার উপরে বেশি গুরুত্বারোপ করা হয়, যাতে ছাত্ররা কথা বলতে পারে। বিশেষ করে জুনিয়র জামাতে অর্থাৎ দাখিল লেভেলে এটা ছাত্ররা যাতে, সকল ছাত্র যাতে আমার ছাত্ররা আরবিতে বলতে পারে, আরবি বুঝতে পারে। আমার মনে হয় এটা যুগের চাহিদা অনুযায়ী এটা দরকার। আর যখনই একটা আজকে মাথালেরা বলতেছে আমরা আরবি আমাদের কাছে কঠিন, আরবি আমাদের ভয় হয়, আমি মনে করি যখন একটা ছেলে আরবি বলতে পারবে তখন তার কাছে আরবিটা সহজ হয়ে যাবে। সেজন্য ক্লাব ভিত্তিক নয়, সামগ্রিকভাবেই দারুন নাজাতে আরবি ভাষার প্রচলন হোক, এটাই আমার কাছে দারুন নাজাতের বড় প্রত্যাশা। জি, চমৎকার কথাবার্তা বলেছেন। এবং আমাদের অতিথি যেহেতু সৌদি আরবে পড়াশোনা করছেন, সেহেতু তার বাস্তবতা উপলব্ধিটা আরো বেশি, এত কোনো সন্দেহ নাই। আরবি ভাষাকে যদি আমাদের মুখের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের আরবি ভীতি দূর হবে এবং আরবির প্রতি আমাদের আগ্রহ তৈরি হবে এবং কোরআন হাদিস বুঝতে আমাদের জন্য সহজ হবে এবং এর প্রতি আগ্রহ আমাদের থাকবে। এখন অনেক মেধাবী শিক্ষার্থী আছে যারা মাদ্রাসা ছেড়ে চলে যাচ্ছে, এর বড় একটা কারণ হচ্ছে তারা আরবিতে পারঙ্গম না। আমি যদি আমার কথা বলি, আমার সাথে যত মেধাবী শিক্ষার্থী ভাইরা ছিল, তারা আজকে অনেক বড় ডক্টর হয়েছে, অনেকে ভালো ইঞ্জিনিয়ার হয়েছে, অনেকে অনেক ভালো প্রফেশনে আছে। কিন্তু মাদ্রাসায় আছে আমার সেই ইনফ্যান্ট লেভেলের বন্ধু বা প্রাথমিক স্তরের বন্ধুগুলো কিন্তু বেশি না। এটা বড় কারণ হচ্ছে আরবিতে ভয়। তারা অন্য ভাষাগুলো, ইংরেজি খুব ভালো বলতে পারতো বা ম্যাথে খুব ভালো করতো, সায়েন্সের সাবজেক্ট গুলোতে তারা ভালো করতো, কিন্তু আরবিতে অত ভালো ভয় নাই। এটাই কিন্তু বাস্তবতা, এই জন্য কিন্তু তারা চলে গিয়েছে। সুতরাং আরবি ভাষার দিকে আমাদের মনোযোগ দিতে হবে এবং সেই মনোযোগটা যদি আমরা একবারে, আপনি তো দাখিল লেভেলে বলেছেন, একেবারে যদি ছোট লেভেলে, যখন তাদের মাথার মধ্যে অত চিন্তা আসবে না, বাবা মা বা শিক্ষকরা যেটা বলবে সেটাই তাদের কাছে গুরুত্বপূর্ণ হবে, সেই বাচ্চা লেভেলে যদি এরা আরবি ভাষার পারঙ্গমতা অর্জন করে, তাহলে ভবিষ্যতে এদের
মাদ্রাসায় থেকে যাওয়াটা খুব স্বাভাবিক হয়ে উঠবে আমরা আশা করছি। এখন আমাদের অতিথির কাছে জানবো যে আমাদের অতিথি কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটিতে এখন পড়াশোনা করছেন, সুতরাং সেখানে যেতে হলে তো একটা বিশাল রকমের প্রস্তুতিরও দরকার রয়েছে বা একটা প্রসেসিং এর মাধ্যমে যেতে হয়। আমি জানবো যে দারুন নাজাতের আরো অনেক শিক্ষার্থী রয়েছে যারা বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করতে চায়, তাদের জন্য আপনি বলবেন যে আপনি কিভাবে ওই ইউনিভার্সিটিতে গিয়েছেন বা এখন যাওয়ার পদ্ধতিটা কি সেটা জানাবেন। বহু ছাত্র ভাই আমাদের কাছে জানতে চান, আজকে আমি আপনার এই প্ল্যাটফর্মের মাধ্যমে, কনভারসেশনের মাধ্যমে আমি জানাতে চাই। আমরা যখন গেছি, আমরা করোনা প্যান্ডেমিকের পরে গিয়েছি এবং তখন সৌদি আরবের স্কলারশিপ পদ্ধতি অন্যরকম ছিল, এখন অন্যরকম হয়েছে। সৌদি আরবের কোনো স্কলারশিপ ছাড়া কোনো ছেলে যেতে পারে না, তাদের অবশ্যই সরকারের স্কলারশিপই সৌদি আরবে যেতে হয়। আর বর্তমানে সৌদি আরবে যারাই পড়তে চান তাদেরকে প্রথমে অ্যাডভাইস দেবো, অনেক ভাই পরামর্শ চান, ভাই কিভাবে যাব, কেন যাব, হ্যাঁ আবেদনের সময় আসছে, আবেদন করবো কিনা। কিন্তু যখন জিজ্ঞেস করি আপনার পাসপোর্ট আছে কিনা, সে বলে ভাই আমার পাসপোর্ট নেই। সেজন্য আমি মনে করি একটা সৌদি যাওয়ার একটা, যে কেউ সৌদি নয়, সৌদি, মিশর, তুরস্ক, মালয়েশিয়া, ইংল্যান্ড, জাপান, জার্মানি, আপনার যেখানেই যান, প্রথমে আপনি বিদেশের জন্য আপনার পাসপোর্ট করেন। আমি মনে করি একজন আন্তর্জাতিক লেখাপড়ার জন্য বা একটি ভালো লেখাপড়ার জন্য একটি সুনাগরিক হিসেবে সকলেরই পাসপোর্টটি করে ফেলা উচিত, যখন আপনার যে কোনো কাজে লাগতে পারে। তারপরে বর্তমানে আমরা জানি যে স্টাডি ইন সৌদি আরবিয়ান নামে ওয়েবসাইট আছে, সৌদি ওয়াজারা অর্থাৎ মিনিস্ট্রির, শিক্ষা মন্ত্রণালয়ের, সেখানে আপনি আবেদন করতে হবেন। আবেদনের পূর্বে আপনার বেশ কিছু কাজ আছে, যেমন আপনার পাসপোর্টের আরবি অনুবাদ করা, আপনার যে সার্টিফিকেটগুলো আছে দাখিল আলেমের, সেগুলো আরবি অনুবাদ করা। তারপর আপনার বিশেষ করে তাস্কিয়া জন্য, তাস্কিয়া বিষয়টা হলো একটি সার্টিফিকেট, একটা কারো পক্ষ থেকে আপনার জন্য সুপারিশ টাইপের বা চারিত্রিক সার্টিফিকেট যেটাকে আমাদের দেশে বলি, সেটা বিভিন্ন যদি আপনি ভার্সিটি পান বা বিশেষ করে আমাদের মাদ্রাসার উস্তাদরা অনেক আছেন, তাদের কাছ থেকে যদি আপনি লিখে নিতে পারেন, এটা ভালো, এটা খুবই দরকার, এটা খুবই দরকার। আপনার যে স্কিল আছে, আপনার এইটা জানেন, ওটা জানেন, এইটা যদি ফুটাই তুলতে পারেন, এটা আরো বেশি লাভবান হয়। এবং সর্বোপরি যদি আপনি সৌদি আরবের কোনো অনার্স করতে চান, আপনাকে অবশ্যই অবশ্যই দেশে কোনো একটা আরবি কোর্স করতে হবে। তাহলে ওই আরবি কোর্সের যদি আপনি সার্টিফিকেটটা শো করতে পারেন, তাহলে এটা আপনার জন্য আরো সহজ হবে, আপনি আরো সহজে আবেদন আপনার গ্রহণ করবে বা আবেদন আরো আকর্ষণীয় হয়ে তুলবে। সর্বোপরি যেটা খুবই দরকার সেটা হলো আপনার স্বাস্থ্য সার্টিফিকেটটি পাওয়া যায় সার্জনদের মাধ্যমে, এগুলো একসাথে করে, এগুলো আরবি অনুবাদ করে আপনি এগুলোকে এন্ট্রি দিবেন আইডিতে। ওয়েবসাইটে দেওয়ার পরে, যেমন বর্তমানে আমরা জানি 4 আগস্ট পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম আবেদন চলবে। এন্ট্রি দেওয়ার পর তারাই একসময় আপনাকে, যদি আপনার কোনো কাগজ সমস্যা থাকে, আপনাকে কাগজ দিতে বলবে, আবার কাগজ নিতে হবে, এরকম পর্যায়ক্রম চলতে 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 একসময় আপনি ভিসা পাবেন। ভিসার পাওয়ার আগে আপনাকে সৌদি যে আমাদের দূতাবাস থেকে কিছু কাগজ করতে হয়, স্বাক্ষর করে নিতে হয়, আরো অনেকগুলো কাজ আছে। এগুলো একটা প্রক্রিয়াধীন চলমান। তবে আমি বলবো, যে কোনো ছাত্র বাইরে বিদেশ যেতে চান, অনেকে আছেন বাংলাদেশে কিছুতে ভর্তি হন না, কিছুতে করেন না, শুধু বিদেশে আসা থাকেন। আমি বাইরের কাছে আমি একজন অভিজ্ঞ নই, আর তাও আমি কিছু জানি। আপনি এটা করবেন না, দেশে অনার্স চালু রাখবেন, দেশে ফাজিল চালু রাখবেন, কারণ দেশটাই আপনার সর্বশেষ। সৌদি আরব আপনাকে আশ্রয় দেবে না, থাকতে দিবে না, আপনাকে আপনার দেশ থাকতে দিবে। দেশে পড়ালেখা চালু রাখবেন, তার পাশাপাশি সৌদি যাওয়ার আপনারা নিয়ত করতে পারেন, কাজ করতে পারেন। এই ক্ষেত্রে অনেকবার অনেক সহযোগিতা দরকার হয়। আমরা আমাদের জামিয়াতুল আজহারে আমাদের দারুন নাজাতের প্রাক্তন শিক্ষার্থী আমাদের শিহাব ভাইয়ের কথা বলবো, তিনি আলমুদ্দিন অ্যাপ্লিকেশন আছে তার, এছাড়া আমাদের অনেক ভাইরা কাজগুলো করেন। শিহাব ভাইয়ের কথাই আমরা বলবো, শিহাব ভাইয়ের মাধ্যমে বহু ভাই গিয়েছেন, আপনার ভাইয়ের কাছে যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনারা সহজে কিভাবে আরো ভার্সিটিতে যেতে পারেন, সেজন্য আপনার বলবো স্কিল ডেভেলপ করতে হবে। সর্বোপরি আল্লাহর মঞ্জুরি দরকার, এটাই সবচেয়ে বড় মঞ্জুরি বলে আমি মনে করি। সম্মানিত সুধী, বিদেশি উচ্চশিক্ষা গ্রহণের জন্য যেগুলো প্রয়োজন রয়েছে সবগুলাই কিন্তু আমাদের অতিথি বলে দিয়েছেন, যে নিজের স্কিল ডেভেলপমেন্টের কথা বলেছেন, আরবি ভাষা কোর্স এর কথা বলেছেন। সর্বোপরি এই প্রসেসগুলোর সাথে লেগে থাকা দরকার, জানা দরকার। যারা বহির্বিশ্বে গিয়েছে তাদের পিছু পিছু লেগে থাকা দরকার, তারা কিভাবে গিয়েছে এটা যদি আপনি আগে থেকেই জানেন এবং সেটা যদি আপনি দাখিল লেভেল থেকে জানার চেষ্টা করেন বা আরো আগে থেকে যদি আপনি স্বপ্ন দেখা শুরু করেন। আমি প্রসঙ্গত বলে রাখি যে আমি মিজানুর রহমান আজহারির কথা বলতে পারি, যে ওনার সাথে আমার কথা হয়েছিল।
উনি যখন মিশর যান, উনি বলছেন যে মিশর যাওয়ার আগে আমি প্রত্যেকদিন স্বপ্ন দেখতাম যে আমি মিশর চলে গিয়েছি, আমি মিশরের যে নদী আছে সেই নদীতে আমি ঘুরতেছি। মানে তার এত পরিমাণ আগ্রহ ছিল যে সুতরাং এই আগ্রহটা আমাদের দরকার। আপনি উচ্চশিক্ষা গ্রহণ করবেন বহির্বিশ্বে, আপনার আগ্রহের চূড়ান্ত সীমায় না গেলে তো আপনি ওখানে যেতে পারবেন না। আপনার আগ্রহ দরকার, আল্লাহর কাছে কান্নাকাটি দরকার, মঞ্জুরির ব্যাপার স্যাপার রয়েছে। সুতরাং এই কাজগুলো আমরা অনুসরণ করব। এখন আমাদের অতিথির কাছে জানবো যে আপনি উচ্চশিক্ষা গ্রহণ করছেন, বিশ্বমানের প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা গ্রহণ করছেন, আপনার কাছে জানবো যে সৌদি আরবের উচ্চশিক্ষাটা কি ধরনের বিশ্বমানের, বা সেটা কি কারণ? যদি বিশ্বমানের হয়, অবশ্যই বিশ্বমানের, কিন্তু সেটা কি কারণ? যদি আসলে বিশ্বমানের বললেন, আসলে বিশ্বমানের কিভাবে এটা বলতে হলে তাকে বিশ্বমানের অভিজ্ঞতা দরকার। আমার সে অভিজ্ঞতার ঘাটতি রয়েছে। আর আমি আমার জীবনে দারুন নাজাদের বাহিরে বড় বিশ্বমানের প্রতিষ্ঠান বা বড় প্রতিষ্ঠান বলতে কিং আব্দুল আজিজই আমার একমাত্র যাওয়া। তবুও আমি অনেক কিছু আন্দাজ করতে পারি যে আসলে আমার ভার্সিটি বিশ্বমানের কিনা। যেমন আস্তে আস্তে আমরা দেখি ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আমাদের ভার্সিটির অবস্থান 149তম। কিছু কারণে, রাজনৈতিক বা অন্য কিছু কারণে আমার ভার্সিটি বর্তমান কিছুটা পিছিয়ে আছে, কিন্তু 149তম। আরব বিশ্বগুলোর মধ্যে তার অবস্থান তৃতীয়, দ্বিতীয় ওঠানামা করে। এটা তো একটা বিশ্বমানের একটা অবস্থান। আমাদের বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়ের অবস্থান তো 1000-এর মধ্যেও নেই। এদিক থেকে অন্তত বুঝতে পারে যে আমার ভার্সিটি বিশ্বমানের। কিন্তু আমার ভার্সিটি বিশ্বমানের কেন বা কিভাবে হলো, সেটা যদি আমি বলতে চাই, সবচেয়ে বড় বিষয় পরিবেশ। সবচেয়ে বেশি একটা বিশ্ববিদ্যালয় বা একটা শিক্ষালয়ের প্রথম হলো শিক্ষক শিক্ষার্থীর পরিবেশ। শিক্ষক কেমন? আমাদের ভার্সিটির প্রত্যেক প্রফেসর তারা কোনোভাবে লবিং এইসবের নয়, তারা একটি ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের উন্নতি করতে আসতে হয়। একজন প্রফেসরের কমপক্ষে 2টা পিএইচডি থাকতে হয় আমাদের বিশ্ববিদ্যালয়ে, তারপরে সে পিএইচডি বা অধ্যাপকের ইয়ে পায়। আর অধ্যাপনা যেন তেন বিশ্ববিদ্যালয় থেকে না, অধিকাংশ আমাদের যারা সৌদি দপ্তর আছেন অধিকাংশই তারা আমেরিকা থেকে তারা পিএইচডি করে, যুক্তরাষ্ট্র বা ইউরোপ থেকে পিএইচডি করে তারপর তারা গিয়েছেন। এবং কোয়ালিফাইড হতে হয়, নাহলে তারা আপনি হতে পারবেন না। তারপর প্রত্যেক যারা শিক্ষার্থী আছেন এই ছাত্রদের মধ্যে বিভিন্ন বাছাই করে তাদেরকে নেওয়া হয়। আরেকটা বিষয় যেটা হলো শিক্ষকদের পঠন পদ্ধতি। একজন শিক্ষকের ওইখানে এত শিক্ষক প্রতুলতা, আমি বলতে পারি যে আমরা কদিন আমি ডিপ্লোমা করেছি আরবি ভাষা কোর্সের উপরে, আমাদের দপ্তরি ছিলেন খোদ ভাষা কোর্সে ধরেন 20 জন, যেখানে যদি বাংলাদেশে তো 5 জন দিত বা 3 জন দিত। একজন শিক্ষকের অল্প ক্লাস যে হওয়া দরকার এটা বড় বিষয়। সেখানে একজন শিক্ষক অল্প ক্লাস করান, একজন শিক্ষকের গোটা সপ্তাহে সব মিলে 2 দিন তিনি ক্লাস করান, সব মিলে 2 দিনে 3টে 6টা ক্লাস করান, এছাড়া তার কোনো ক্লাস নাই। এইভাবেই যে চলেছেন সে তো মোতালা করতে পারেন। আর তারা প্রচুর পড়েন। আমি অনেক শিক্ষককে জানি তারা শুধুমাত্র কিভাবে পড়াবেন এবং কি আমাদের দেশের ট্রেনিংকে আমরা অবমূল্যায়ন করি, সেই দেশের শিক্ষকেরা প্রচুর ট্রেনিং নেন। এই শুনি দপ্তর কোথায় গেছেন, তিনি ট্রেনিং এর জন্য বাইরে গেছেন। এটা মনে করি একজন ওস্তাদদের, একজন দপ্তরের পঠনকে, তার পাঠদানকে উচ্চমানের বিশ্বমানের করে তোলে। সর্বোপরি আমাদের ভার্সিটি সম্পূর্ণ রাজনীতি মুক্ত পরিবেশ, কোনো রাজনীতির কোনো নেই, ছাত্রদের কোথাও কোনো চাপ নেই, প্রেশার নেই, যার ফলে ছাত্ররা নির্বিঘ্নে লেখাপড়া করতে পারে। তৃতীয়ত মাকতাবা। আপনারা কিং আব্দুল আজিজের লাইব্রেরি দেখেন, আপনি আশ্চর্য যাবেন যে কত মানুষ লাইব্রেরি কত সমৃদ্ধ হতে পারে। আজকে আমাদের দেশের আমরা লাইব্রেরি বিশ্বমানের করতে পারতেছি না। ছাত্ররা লাইব্রেরিতে যায়, সর্বোপরি সেখানের অফিস বলেন সবকিছু উন্নত, ডিজিটালাইজ, সবকিছু মানে আধুনিক। এগুলো আমার মনে হয় বিশ্ববিদ্যালয়কে আগে নিয়ে গেছে। আর সর্বোপরি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, সমগ্র বিশ্ববিদ্যালয়ে বাহিরের মানুষ ঢুকে না এবং একটি সুন্দর নিরাপদ পরিবেশ, ছাত্ররা নিরাপদে লেখাপড়া করতে পারে। আমার মনে হয় সম্পূর্ণ রাজনৈতিক মুক্ত যে পরিবেশটা, এটাই কিং আব্দুল আজিজ সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোকে অনেক আগিয়ে নিয়েছে। কোকারিমে প্রতিদিন মেসেজ আসছে এই অ্যাক্টিভিটি, এগুলো অংশগ্রহণ কারণে, এগুলো আয়োজনের কারণে বিশ্ববিদ্যালয় অনেক দূর আগিয়ে গিয়েছে। সর্বোপরি টিচারদের পরিশ্রম, ছাত্রদের পরিশ্রমের কারণে কিং আব্দুল আজিজ পৃথিবীর বিশ্বমানের একটি প্রতিষ্ঠানে রূপান্তর করেছে। সম্মানিত সুধী, আমাদের অতিথি থেকে শুনলাম যে কিং আব্দুল আজিজ কেন বিশ্বমানের। আসলে আমাদের এই বিষয়গুলো আরো বেশি জানা দরকার। আমাদের বহির্বিশ্বে আমরা যাই ঠিক আছে, কিন্তু সেইখান থেকে আমরা শিক্ষাগুলো এনে বাংলাদেশে প্রয়োগ করার চেষ্টা করতে হবে এবং সেই জন্য সরকার থেকে শুরু করে সবাইকেই সহযোগিতার মনোভাব রাখা প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করতে চাই। একটা শিক্ষা কার্যক্রম তখনই সফল হবে যখন
শিক্ষক, প্রশাসক, অভিভাবক, শিক্ষার্থী, রাষ্ট্রযন্ত্র সবাই মিলে যখন এগিয়ে যাওয়ার চেষ্টা করবে, তখনই কিন্তু সেই শিক্ষা কার্যক্রমটি সফল হবে। এবং বহির্বিশ্বে কিন্তু সেটা আছে, শিক্ষা খাতে প্রচুর বাজেট তাদের বরাদ্দ রয়েছে। আমাদের দেশেও যদি আমরা শিক্ষা খাতকে অন্য জায়গায় নিয়ে যেতে চাই, শ্রেষ্ঠ জায়গায় নিয়ে যেতে চাই, তাহলে এখানে বাজেট বরাদ্দের ব্যাপারটি রয়েছে। আর সর্বোপরি সবার সদিচ্ছার প্রয়োজন রয়েছে, তাই না? যদি আমরা সবাই সম্মিলিতভাবে চেষ্টা করি, তাহলে ধীরে ধীরে অবশ্যই আমাদের শিক্ষা ব্যবস্থা অনেক বড় হবে। আমাদের অতিথি রাজনীতি মুক্তির কথা বলেছেন, রাজনীতি মুক্ত প্রতিষ্ঠান করতে হবে। এটা কিন্তু দুর্ভাগ্য হলেও আমাদের শুধু উচ্চ শিক্ষা না, আমাদের সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে এখন রাজনীতি ঢুকে গেছে, এবং সেজন্য কিন্তু আমরা প্রত্যক্ষ করছি শিক্ষার্থীদের মধ্যে যথেষ্ট রকমের ঘাটতি দেখা যাচ্ছে। পড়াশোনায় ঘাটতি দিচ্ছি, আচরণিক ভাবে তারা অনেক ঘাটতি দেখাচ্ছে, বিভিন্ন জায়গায় এই সমস্যাগুলো রয়েছে। সুতরাং রাজনীতির থেকে আমাদেরকে বের হতে হবে। একটা পরিণত বয়সে অবশ্যই রাজনীতি করব, রাজনীতি শিক্ষা চর্চা হতে পারে, কিভাবে দেশকে আমরা আগাবো এগুলা শেখার কার্যক্রমটা হতে পারে, কিন্তু সরাসরি কিভাবে রাজনীতি করা এটা প্রতিষ্ঠানে শিক্ষার্থী জীবনে না হলেই মনে হয় বাংলাদেশের প্রেক্ষাপটে অন্তত ভালো। আমাদের অতিথির কাছে জানবো যে আপনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, সেখানে দেশ বিদেশের বিভিন্ন শিক্ষার্থী এসেছে, আপনার ক্লাসে হয়তো আরো 10টা দেশের শিক্ষার্থীর সাথে আপনি পড়াশোনা করছেন। আপনার কাছে জানতে চাইবো যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিশেষ করে আপনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তারা কিভাবে পড়াশোনা করে এটা একটু জানাবেন। আমি সৌদি আরব না গেলে আমি জানতেই পারতাম না যে পড়াশোনা করার এতগুলো তরিকা হতে পারে, এতগুলো পন্থা হতে পারে। আসলে বাস্তব কথা হলো, আমরা বাংলাদেশে যতটুকু না আমাদের শিক্ষা ব্যবস্থা খারাপ, তার থেকে আমাদের ছাত্রদের পড়ার অবস্থা আরো খারাপ। আমরা গদবাধা মুখস্থ করে যাই, গদবাধা করে যাই। আমি বলতে চাই কিভাবে পড়াশোনা করে, আমি বলবো আমার ক্লাসে এক ছাত্র ছিল, এক ছাত্র ভাই ছিলেন আমেরিকান, ওর নাম হলো মোহাম্মদ হাতেফ। এই ছেলেটাকে আমি দেখতাম ও সবসময় চ্যাট জিপিটি দিয়ে লেখাপড়া করতো। সেখানে আমাদের সামনে চ্যাট জিপিটি কি মনে করতেছি, দূরে রাখে, হেন করে তেন করে, কিন্তু ও বলতেছে যেই যুগে আমি অতি সহজে চ্যাট জিপিটির মাধ্যমে একটি শব্দের ব্যাখ্যা জানতে পারতেছি, 5টা অর্থ জানতে পারতেছি, সেখানে কেন আমি সময় নষ্ট করে আমি এখন এই যুগে ডিকশনারি উল্টাতে যাব? আমার বন্ধু, আর ও যে শুধু ও বারবার শিখতো। তারপর আমি যদি আরেকটা কথা বলি, আমার একজন বন্ধু ছিল, ওর নাম ছিল মোহাম্মদ আসহাব। ও হলো একজন রাশিয়ান ছেলে। ওর যদি আমি পড়াশোনার কারিকুলামটা দেখতাম, ঠিক আছে, ও দেখতাম বেশি বেশি শুধু চর্চা করে, যেটাই পড়ছে ওটাই চর্চা করতেছে, শুধু উদাহরণ শুধু উদাহরণ শুধু উদাহরণ করে। আর ওই আসহাবকে আমি আশ্চর্য হতাম, রাশিয়ানরা যে এত বই পড়তে পারে, আমি আসহাবকে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। আমার আরেকটা বন্ধুদের কথা আমি বলি, যে মোহাম্মদ না, দুঃখিত, ওর নাম হলো হাই লং সাং। ও চীনা একটা ছেলে, চীনে নমুসলিম ছেলে। ওর যে পড়াশোনার মানসিকতা, ওরা যেভাবে সহজ, ওরা নিয়মিত ক্লাস করবে। আমাদের দেশে ছেলেরা আমরা নিয়মিত ক্লাসই করি না। এই পড়বে, ডক্টর যেটা দিয়েছেন পড়াটা সেটা পড়বে। আর ওরা চর্চা কিভাবে করে, এই চীনা ছেলেরা, ওদেরকে আমরা দেখেছি, যেমন ক্লাসে একটি মনে করেন দেখতে 10 দিয়েছে, এটা বুঝতে হবে, সেজন্য ওরা কানে ইয়ারফোন লাগায় বা হেডফোন দিয়ে সারাদিন ওই 10টা শুনতে থাকে। ও দেখা গেছে দৌড়াচ্ছে, হাঁটছে, যাচ্ছে, কিন্তু ওটাও শুনতেছে, এইভাবে ওই স্কিলটা ডেভেলপ করে। এমনকি আমি কিছু আফ্রিকান ছেলেদের দেখছি, ওরা সকালবেলা জগিং এ বের হওয়ার সময় কানে বড় হেডফোন। ওরা তো আরবি বুঝে না, ওরা করে কিভাবে সহজে আরবি চর্চা করে, হেডফোনের সাথে দপ্তরের দর্শ বা নাহু পড়াইছে, নাহুর একটা দর্শ, এটা পকেটে বাঁচতে থাকে, আর ও সারা এলাকায় দৌড়ে। এইভাবে ওর পড়াশোনা। আর সর্বোপরি সৌদি আরবে মুখস্থ বিদ্যাহীন, ওইখানে হলো তুমি যেইটা পড়ছো সেইটা লেখো। ছাত্ররা সহজেই পড়তে চায়, আগ্রহ হয়। আর আমি দেখেছি সবচেয়ে বড়, ছাত্ররা প্রচুর লাইব্রেরি ওয়ার্ক করে, প্রচুর লাইব্রেরিতে যায়, ছাত্ররা লাইব্রেরিতে পড়ে, টিচারদের কাছ থেকে পরামর্শ নেয়, এবং বিশেষ করে আধুনিক জ্ঞান বিজ্ঞান এই যুগে ব্যবহার করা উচিত, এটা আমি সৌদি আরব গিয়ে কিং আব্দুল আজিজ ছাত্রদের কাছ থেকে। ধন্যবাদ। সম্মানিত শুধু আমাদের অতিথি চমৎকার করে বলেছেন একজন শিক্ষার্থীর কি কাজ হওয়া উচিত। একজন শিক্ষার্থীর প্রধান কাজ হওয়া উচিত পড়াশোনা করা। একজন খেলোয়াড় যেমন সারাক্ষণ তার ওই ফুটবল বা ক্রিকেট নিয়ে চিন্তা করবে, একজন শিক্ষার্থী সারাক্ষণ পড়াশোনা নিয়ে চিন্তা করবে। সে হয়তো প্রয়োজনের তাগিদে খেলাধুলা করবে, কিন্তু খেলাধুলার মধ্যেও তার চিন্তা থাকবে কিভাবে তার পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এটা কিন্তু আমাদের অতিথি থেকে আমরা শুনলাম। শিক্ষার্থীকে নিজে খেলোয়াড় হয়ে গেছে এটা ভাবলে চলবে না, শিক্ষার্থী অন্য কাজটা করবে সেটা না, বরং পড়াশোনার দিকেই তার সার্বক্ষণিক মনোযোগ যদি থাকে, তাহলে সে এই শিক্ষাকে ইনভেস্টমেন্ট করে তাহলে
অনেক বড় কিছু হতে পারবে, এতে কোনো সন্দেহ নাই। আমি আমার অতিথির কাছে জানবো যে অনেক দপ্তরের সাথে সেখানে দেখা হয়েছে, প্রফেসরদের সাথে আপনার কথা হয়েছে, কোনো একজন শিক্ষকের কোনো একটা স্মরণীয় স্মৃতি যদি আমার দর্শকদের উদ্দেশ্যে বলেন। হ্যাঁ, আসলে সৌদি আরব নতুন দেশ, নতুন একটা শিক্ষা জগৎ, নতুন একটা শিক্ষাক্রম এবং নতুন একটা প্রতিষ্ঠান, নতুন নতুন অভিজ্ঞতা, অনেক দপ্তরে অনেক স্মৃতি আছে। আমি কিছু বলি, যেমন আমি যখন প্রথম যেদিন আমাদের ডিপার্টমেন্টে যাই, আমাদের মাহাতে যাই, আমাদের ওকিল বলে, ওখানে ডিপার্টমেন্ট চেয়ারম্যানদের ওকিল বলা হয়, ওকিল ডক্টর জফের। তো ডক্টর জফের তিনি ডাবল পিএইচডি করে একজন প্রফেসর, বহু প্রাচীন একজন প্রফেসর। তার রুমে আমি প্রথম দিন গেলাম, যাওয়ার পর দেখলাম আমি গেছি, তিনি এত সুন্দর মোলায়েম ভাষায় তিনি আমাকে বুঝাইতেছেন যে তুমি আসছো, সমস্যা নেই, তুমি পড়বা, সৌদিতে থাকবা, যত পারো তত পড়বা। সে বলো তোমার আরো বাংলাদেশ বাইরে কোথায়, তাদেরকেও নিয়ে আসো পড়ার জন্য। তারপর সে এত সহজ ভাষায়, সে কিন্তু আমি কথা বলেন, সে ওইখানে সে একদম স্পষ্ট শুদ্ধ আরবিতে সে আমাকে বললেন যে, তারপর সবচেয়ে আশ্চর্য বিষয়, একটা আফ্রিকান ছেলে আসছে, ছেলে আইসা, আর আমি তো দাঁড়ায় আছি, ও বলে দাঁড়ায় আছো কেন, আমার সামনে বসো, বসে কথা বলো। ও আমাকে ওর সামনে বসালো, আমি বইসা, আমি তো ভয়ে কাচুমুচ হয়ে গেছে, কি নেই বলো। ও বলে তুমি ভয় পেতেছো কেন, ফ্রিলি কথা বলো। একজন প্রফেসর যে প্রায় 20-30 বছর যাবত একটা প্রতিষ্ঠানে চাকরি করে, সে সৌদি গভর্নমেন্টের, সৌদি সরকারের অনেক বড় একজন কর্মকর্তা, কিন্তু তিনি বা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, তিনি এমনভাবে আমাকে কথা বললেন, আমি সাহস পেলাম। আর সবচেয়ে বলি, এই দপ্তরদের আমরা 2টাই মেসেজ করি, ওই 2টাই তারা মেসেজ রিপ্লাই করে, বাবা তোমার কি হয়েছে, কি সমস্যা। আমি যদি আরেকটা কথা বলি, একটা পাসওয়ার্ডের জন্য এই দপ্তরের কাছে আমি গিয়েছিলাম, দপ্তর দৌড়ে আস, বাবা তোমার কি লাগবে বলো। মানে ছাত্রদেরকে কেন লেখাপড়ায় মানুষের আগ্রহ হয়, এইখানে একজন বড় এরকম যারা দায়িত্ববান, তাদেরকে মানুষের সাথে তাদের যে ব্যবহার, অমায়িক হন। আমরা এটা দেখেছি, যে জায়গায় বড় মাদ্রাসার বড় যারা হন, তারা মানুষের সাথে এরকম সুন্দর ব্যবহার করেন, এটা খুব বড় গুরুত্বপূর্ণ। আমি আরেকটা যদি একটু কথা বলতে চাই, সেটা বলবো যে আমাদের একজন দপ্তর আছেন, ডক্টর ইমাদ আব্দুর রহমান, তিনি আমাদের সরব পড়াতেন ডক্টর, তিনি খুবই আন্তরিক মানুষ। তিনি তার ছাত্রদেরকে ঈদের দিন নিজে বাসায় দাওয়াত করে খাওয়াতেন, সবাই আমার বাসায় আসবে, তোমাদের কিছু খাওয়াবো কি, তিনি চকলেট খাওয়াতেন। আর এক প্রফেসর ছিলেন ডক্টর বদর আল হারবি, তিনি বলে আসো একটা ছবি তুলি আমরা সবাই একসাথে, ক্লাসের শেষের দিন সব ছাত্র মিলে সবার সাথে মুসাফা করতে 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 যেতেন। সর্বোপরি আমাদের একজন ডক্টর আদেল, তিনি ক্লাসের শেষের দিনে এত সুন্দর তিনি পরামর্শ দিলেন, জীবন ঘনিষ্ঠ পরামর্শ, আমি জানি না এটা আমাদের কেউ দেয় কিনা। তিনি একদম বলে দিলেন, বাবা তুমি যদি এই ডিপার্টমেন্টে যাও, তুমি ভাববা এই ডিপার্টমেন্টের পড়া দিয়ে তুমি জীবন ইউজ করতে পারবা কিনা, না করতে পারলে তুমি এটা পড়ো না। এটা খুব সুন্দর, খুবই আন্তরিক তাদের পরামর্শ। সম্মানিত সুধী, আমাদের অতিথি থেকে যেটা জানলাম সেটা হচ্ছে যে আমাদের প্রিন্সিপাল যে কথাটা বলে থাকেন যে ছাত্র শিক্ষক সম্পর্ক চিরকালের, অর্থাৎ একটা সুন্দর সম্পর্ক। আপনার বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের সাথে ছাত্রদের একটা ভালো সম্পর্ক রয়েছে, এই কথাটাই কিন্তু আসলে ঘুরে ফিরে। সুতরাং ভালো সম্পর্ক দরকার। এখন আমরা কেমন যেন নিজেদের নিয়ে ব্যস্ত থাকছি, ছাত্ররা ছাত্রদেরকে নিয়ে ব্যস্ত থাকছি, শিক্ষকরা শিক্ষকদের কাজবাজ নিয়ে ব্যস্ত থাকছি, কিন্তু ছাত্র শিক্ষকের মাধ্যমে যে একটা কাজ করা বা একটা সম্পর্ক, সেই জায়গা থেকে মনে হয় আমরা অনেক দূরে সরে যাচ্ছি। আমাদের ছাত্র শিক্ষক সম্পর্কটাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে, সেখানে আমাদের যদি গ্যাপ থাকে সেটাও দূর করতে হবে, শিক্ষার্থীদেরকে আসতে হবে। মূল প্রয়োজনটা কিন্তু শিক্ষার্থী, তাকে শিখতে হবে, সুতরাং তার শিক্ষকের সাথে কানেক্ট হওয়ার চিন্তা রাখতে হবে। শিক্ষকদেরও উচিত হচ্ছে ছাত্রদেরকে পর্যাপ্ত সময় দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে যোগ্য শিক্ষক হিসেবে কবুল করুক, ছাত্রদেরকে ক্লাসের বাইরেও শেখানোর, সময় দেওয়ার, সম্পর্ক তৈরি করার তৌফিক আমাদের সবাইকেই দান করুক, এই প্রত্যাশা করছি। আপনাদের কাছে দোয়া চাইছি। সম্মানিত শুধু এখন আমি আমার অতিথির কাছে জানবো যে আপনি আরবের মানুষদের সাথে এই দীর্ঘ 9 মাস মিশেছেন এবং খুব অতপ্রতভাবেই মিশেছেন। আপনি নিজেও খুব মিশুক প্রকৃতির একজন মানুষ, আমরা জানি। সুতরাং সেই দেশের মানুষদের সাথে আপনি মিশেছেন, তাদেরকে জানবার চেষ্টা করেছেন, আবিষ্কার করবার চেষ্টা করেছেন। যদি দর্শকদের জানান যে তাদের মধ্যে কি ব্যতিক্রম ধর্মী বৈশিষ্ট্যগুলা পেয়েছেন, যেগুলা আমরা বাংলাদেশের মানুষেরা নিতে পারি বা অনুসরণ করতে পারি। তো সৌদি আরবের আমি যাদেরকে দেখেছি যে তারা তাদের, বিশেষ করে সৌদি গ্রীষ্ম প্রধান দেশ বা গরম বা মরুভূমি প্রধান দেশের কারণে ওদের সমাজটা সম্পূর্ণ চলে রাতের বেলা ওরা চলে। ওদের আমার মনে হয় বা আমরা যেটা দেখতে পারি, ওদের নারীর প্রতি শ্রদ্ধা, এটি অসাধারণ শ্রদ্ধা। যেমন আমি বলি, আমার একজন ডক্টর ছিলেন, ডক্টর মোহাম্মদ
মুকবিল, তিনি একজন মদিনার দপ্তর, মদিনায় তার বাড়ি। ক্লাস করতেছে, হঠাৎ তার মায়ের কল আসছে, ক্লাস বন্ধ, তিনি দৌড়ে তার মায়ের সাথে কথা বলবেন। রাস্তায় আপনি যদি কোনোভাবে আপনি জোরে যাচ্ছেন, কোনো মহিলাকে আপনি বলে আপনার টাচ লেগে গেল, পুরো সৌদি জনসাধারণ এমন করে যে কেন হবে, তারা মহিলাকে আগে যেতে দেওয়া, এবং তারা যে ফ্যামিলি ম্যান, আমি বলবো সৌদি আরবে বৃহস্পতিবার সকল সুপার মার্কেটগুলোতে অফার চলে, সব সুপার মার্কেট গুলোতে যায়, আপনি দেখবেন স্বামী তার স্ত্রীকে নিয়ে আসছে, মেয়েকে নিয়ে, সবাইকে নিয়ে মার্কেটে যাচ্ছে, কি কিনা লাগবে, কি লাগবে একদম বলে 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 কিনাচ্ছে। এটি অসাধারণ লাগে আমাদের কাছে। দ্বিতীয়ত, আইনের প্রতি শ্রদ্ধাশীলতা, এটি আমার কাছে অসাধারণ 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 লেগেছে। সৌদি আরবে যারা আইনের যারা আইন শৃঙ্খলা পালন করেন তারা যেভাবে কঠোর, এবং যারা নাগরিকরা আছেন তারা যেমন আইনের প্রতি শ্রদ্ধাশীল। কোন সৌদিয়ান নাগরিককে আপনি দেখবেন না সে বেজায়গায় অজায়গায় নো পার্কিং ল্যান্ডে সে পার্কিং করেছে। হ্যাঁ, এই জন্য তার দেশের কঠোর নিয়ম কানুন আছে। আবার তাদের যারা দায়িত্বশীল তারা কোনো ঘুষ খায় না, ঘুষের বিনিময়ে তারা যে আপনাকে পার করে দেবেন না, নিয়ম, এই জন্য সুশৃঙ্খল, সবকিছু সহজ। আর সৌদি আরবের বিশেষ করে তারা বিলাদুল হারামানের লোক, তারা তো নবীজির শহরের লোক, তারা আব্দুল মুত্তালিবের লোক, তারা মক্কায় যে সকল মক্কাবাসী মানুষদেরকে সাহায্য করত তাদেরই লোক। তাদের মধ্যে মেহমানদারির, আমরা যে ছোটবেলায় শুনতাম যে বাবার হত্যাকারীকেও তারা আগে মেহমানদারি করায়, অসাধারণ অসাধারণ অসাধারণ। তারা মানুষ আপনাকে খেজুর দেবে, এটা দেবে, সেটা দিবে, সর্বই তাদের যে মুলাকাত হলে তারা তাদের মধ্যে যে কুশল বিনিময় অসাধারণ। তাদের মেহমানদের বিষয়টা আমার কাছে খুবই অন্যরকম, খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। ধন্যবাদ। সম্মানিত সুধী, আমাদের অতিথি সৌদি আরবের মানুষদের কথা বললেন। আসলে অনন্য বৈশিষ্ট্যের কারণে সৌদি আরব অনন্য। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়াধন্য রাষ্ট্র হচ্ছে সৌদি আরব। সুতরাং আমরা তাদের কাছে অনেক বেশি প্রত্যাশা রাখি। অবশ্যই আমরা দেখেছি যখন মসজিদে আজান হয় তখন তারা সব ছেড়ে ছুড়ে মসজিদের মধ্যে চলে আসে। তারা 5 ওয়াক্ত ফরজ নামাজকে যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকে এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে, তাই না? সুতরাং তাদের আরো অনেক ভালো গুণ রয়েছে। সেই গুণগুলো যদি আমরা বাংলাদেশিরা গ্রহণ করতে পারি তাহলে অবশ্যই আমরা উন্নত জাতি হব। সর্বোপরি আমরা ভালো দিনদার জাতি হতে পারবো, এতে কোনো সন্দেহ নাই। আমাদের অতীত তো বললেনই যে সেখানে নারীর প্রতি শ্রদ্ধা রয়েছে। আমরা বাংলাদেশে বসে প্রচুর টকশো করছি, নারী অধিকার নিয়ে অনেক কথা বলছি, কিন্তু সৌদি আরবে কিন্তু নারী অধিকার প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। সেখানে কিন্তু নারীর পূর্ণ সম্মান আছে, তাই না? সেটা আমাদের ফলো করা উচিত। আমরা যারা কথা বলি আমাদের কিন্তু সেটা বাস্তবায়নও করা দরকার। নারীর সবচেয়ে শ্রদ্ধার জায়গাটি হচ্ছে তার পর্দার জায়গাটি নিশ্চিত করা, তাকে পর্দাশীল করা, আর তাকে পর্দা করতে সহায়তা করা। আজকে দুর্ভাগ্য যে অনেক প্রতিষ্ঠানে, অনেক বড় বড় প্রতিষ্ঠানেও পর্দার ব্যাপারে শিথিলতা বা পর্দা যারা করে তাদেরকে ছোট করে দেখায়, এইগুলো হচ্ছে। সুতরাং এটা হওয়া উচিত না, বরং নারীকে সম্মান করা উচিত, তাকে পর্দার স্বাধীনতা দেওয়া উচিত। কোন নারী যদি পূর্ণ পর্দা করতে চায় তাকে পূর্ণ পর্দায় কিভাবে রাখা যায়, সেই জায়গায় কিভাবে সহযোগিতা করা যায়, সেটি আমাদের করা উচিত। সম্মানিত শুধু আমরা আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ দিকে চলে এসেছি। শেষ দিকে এসে আমরা অতিথির কাছ থেকে আমাদের মুহতারাম প্রিন্সিপাল হুজুর সম্পর্কে জানতে চাই। কিন্তু আজকে চমৎকার যে বিষয়টি সেটি হচ্ছে যে মুহতারাম প্রিন্সিপাল হুজুর আমাদের অতিথির বাবা হয়ে থাকেন, অর্থাৎ পিতা হয়ে থাকেন। এটা আমাদের জন্য অন্যরকম আনন্দের বিষয়। কিছুদিন আগে আমরা মুহতারাম প্রিন্সিপাল হুজুরেরও সাক্ষাৎকার নেওয়ার সুযোগ লাভ করেছি। এখন তারই ছেলে আমাদের কাছে এসেছে, এটা আমাদের জন্য অনেক বেশি আনন্দের, তৃপ্তির, এত কোনো সন্দেহ নাই। আমরা আমাদের ছোট ভাই প্রিয় তাওকির আহমদের কাছে জানতে চাইবো যে আমরা কিছুদিন আগে দেখেছি আপনি যখন সৌদি আরব থেকে বাংলাদেশে এসেছেন, সেখানে মুহতারাম প্রিন্সিপাল হুজুর আপনাকে ফুল দিয়ে বরণ করেছেন এবং সেটা বিমানবন্দরে গিয়ে আপনাকে ফুল দিয়ে বরণ করেছেন এবং সেখানে প্রিন্সিপাল হুজুরের হাস্যোজ্জ্বল ছবি আমরা দেখতে পেরেছি। এই পুরো প্রেক্ষাপটটা যদি জানান এবং এই ঘটনাটির পরে আপনার অনুভূতি কি হয়েছে সেটা যদি আপনি একটু জানান। আমার বাবা অত্যন্ত ব্যস্ত মানুষ, আজীবন জন্মের পর থেকে, ছোটবেলা থেকে বুঝ হওয়ার পর থেকে তাকে আমরা ব্যস্ত দেখেছি। সেই হিসেবে যে তার প্রতি, তার যে আমাদের প্রতি দরদ, তার আমাদের প্রতি ভালোবাসাটা ছিল, আছে, অবশ্যই থাকবে, কিন্তু এগুলো বহিঃপ্রকাশ আমরা কখনো দেখতে পাই না। এর কারণ প্রতিষ্ঠান কারণ যে কারণই হোক এটা হয় না। কিন্তু এবার আমার জীবনের ব্যতিক্রম কিছু ঘটনা ঘটে। দীর্ঘ 8-9 মাস পর আমি দেশে এসেছি। আমি আশ্চর্য হয়ে যাই, আমি বিমানবন্দরে হঠাৎ ফোন দিয়ে জানতে পারি যে আমার আব্বু তিনি নিজে এসেছেন আমাকে আগায় নিতে। আমি কল্পনাও করি নাই, ভাবছি আমার ভাই আসবে, অন্য কেউ আসবে সাথে, এটা কল্পনা করি নাই যে আব্বু আমাকে নিজে আগায় আনতে যাবেন। এটা একটা আমার কাছে অকল্পনীয় ছিল।
পরে ভাই আবার বলতেছে যে আব্বু তোমার জন্য আর 100 টাকার ফুলের তোড়া 400 টাকা দিয়ে নিয়ে এসছে। আমি আশ্চর্য হলাম যে ফুলের তোড়া কেমন দেখায়। তারপর যখন বের হলাম অনেক ঝই ঝামেলার পরে দেখলাম যে আসলেও আমার জন্য একটা ফুলের তোড়া আসছে, আমাকে ফুলে তুলে তুলে দিচ্ছেন। মানে নিজের সন্তানকে তিনি বুঝাতে যাচ্ছেন যে আমার সন্তান বড় লেখাপড়া করে আসছে, আমার সন্তান বড় দেশ থেকে আসছে, আমার সন্তান বিদেশ থেকে আসছে। এই যে একটা সন্তানকে মূল্যায়ন করা, সন্তানকে সম্মান দেখানো, আমি মনে করি আমার আব্বা সন্তানকে সম্মান দেখিয়েছেন, এটা অনন্য, এটা খুব বড় পাওয়া। পারিবারিকভাবে সবকিছু ভাবেই এটি একজন সন্তানের জন্য তো খুবই আনন্দজনক ব্যাপার। সম্মানিত সুধী, আমরা চমৎকার একটি ঘটনা শুনলাম। প্রিন্সিপাল হুজুর এভাবেই নিজের সন্তানকেও মূল্যায়ন করেন, এবং হুজুর তো শুধু তাওকিদকে সন্তান মনে করেন, ব্যাপারটি কখনো এরকম না। বরং আমরা যারা আছি হুজুরের ছায়া, স্নেহ ছায়া, আমরাও হুজুরের রুহানি সন্তান মনে করি, এবং হুজুর আমাদেরকে সন্তানের স্নেহ দিয়ে আমাদেরকে বড় করেছেন, এবং এটাই আমরা বিশ্বাস করতে চাই। আমাদেরকে হুজুর যথেষ্ট মূল্যায়ন করে থাকেন। হুজুর তার সহকর্মীদের মূল্যায়ন করে থাকেন, হুজুর তার উস্তাদদেরকে মূল্যায়ন করে থাকেন, হুজুর দারুনাদের শুভাকাঙ্ক্ষীদের মূল্যায়ন করে থাকেন। অর্থাৎ প্রত্যেকটা মানুষকে তিনি ইন্ডিভিজুয়ালি মূল্যায়ন করে থাকেন, তাই না? একজন সন্তানকে আর কি মূল্যায়ন করা রয়েছে আমাদের? আর 10 জন বাবা মায়ের দিকে যদি তাকাই, সন্তান আবার কি মূল্যায়ন করবো? সে তো সন্তানই। কিন্তু সন্তানকেও যে আলাদাভাবে পৃষ্ঠপোষকতা করা, উৎসাহিত করা, তাকে আমাদের অতিথি তো বলেই ফেললেন যে সম্মান জানানো, এটা আসলে স্নেহই, কিন্তু সেই স্নেহের মধ্যেও এক ধরনের সম্মান পাওয়া। প্রসঙ্গত প্রিন্সিপাল হুজুরও কিন্তু এই অনুষ্ঠানে এসে বলেছেন যে হুজুরের যে উস্তাদ মাদারীপুর হুজুর রহমতুল্লাহ আলাইহি আছেন বা খুদানি হুজুর আছেন, তারাও শিক্ষার্থীদেরকে স্নেহে সম্মান করতেন। সেখান থেকে আসলে প্রিন্সিপাল হুজুর শিখেছেন। সুতরাং আমাদেরকেও, আমরা যদি যোগ্য বাবা মা হতে চাই, আমাদের সন্তানদেরকে মূল্যায়ন করা উচিত। তাদের রুচি, তাদের চিন্তা ভাবনা, তাদের লক্ষ্য, তাদের যোগ্যতা, তাদের সক্ষমতা, তাদের অপারগতা, এই বিষয়গুলো আমাদের ভাবা উচিত। সন্তানকে নিয়ে প্রচুর গবেষণা করা উচিত। বাবা হিসাবে, মা হিসাবে আমরা যদি সন্তানদেরকে নিয়ে যথেষ্ট ভাবি, তাদেরকে যথেষ্ট সময় দিই, তাহলে আমাদের সন্তানরা আমাদের মুখ উজ্জ্বল করবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।